এসেছি তোমাদের যে প্রশ্নগুলো মনের মধ্যে ছিল, মানে নতুন বউকে মানে আমার সাধ্য মতো একটা তাঁতের শাড়ি দিয়েছে, যেটা নাকি ওকে আমি এছাড়া বুঝতেই তো পারছো, আর আমার দেওয়ার সামর্থ্য হলো না। উফ বাবা, কি আর বলবো, এত গরম সকাল হলে যতক্ষণে না জানালা দরজা খোলা হয় মানে অস্বস্তি লাগে। সারা দিন খোলা রাখলেও কি হবে, হাওয়া বাতাস তো নেই, বাইরে থাকলে তবেই তো ঘরে ঢুকবে। চলো ঝুল বারান্দার দিকে যাই, অনেক দিন ধরে তোমাদের আমার গাছগুলো কিন্তু দেখানো হয় না। এই দেখো আমাদের এই যে বেল ফুলগুলো কিন্তু এখন প্রত্যেক দিন 5টা 6টা করে বেল ফুল ফুটছে। গাছগুলোকে এখনও টবে বসাতে পারিনি, কি করে বসাবো, কদিন ধরে বিয়েবাড়ির যা আনন্দ। আর এই দেখো এই পিঙ্ক কালারের জবা ফুলের গাছটায় প্রচুর পরিমাণে কড়ি এসেছে, কিন্তু ইয়েলো জবা ফুলের গাছটা এই একটা কড়ি তাও বেলাতে ঝরে গেছে, পাতাও সেরকম গজাচ্ছে না। একটু কমেন্ট করো তো কী করা যায়। আর গন্ধরাজ ফুলের পাতা, ওটাও অনেকগুলো পাতা গজিয়েছে। নয়নতারা ফুলগুলো দেখো না, গাছগুলো সুন্দর হয়েছে, কলকে ফুলের গাছটাও সুন্দর হয়েছে। যতই কাজে ব্যস্ত থাকি এই গাছগুলোতে কিন্তু আমি সময় মতো জল দিয়েছি। সকাল 7:30 বাজে, আর তাতেই কি গরম, মানে উঠে আবার বিছানায় গিয়ে মানে শুয়ে মোবাইলে কাজ করছিলাম। এখন ভাবছি একটু স্নান করব, পাম্প ছেড়ে দিয়েছি যে ঠান্ডা জলে স্নান করে নিই, কিন্তু মনে হচ্ছে স্নান করার আগে আমাদের ওকে চা করে দিতে হবে। আজকে হচ্ছে এবার সোমবার, আর এই সকাল 7:30 থেকে আমি আমার নতুন ব্লগটা শুরু করলাম। তোমরা সারাটা দিন সাথে থাকো, দেখতে থাকো। বিয়েবাড়ির পর্ব তো শেষ, এবার নর্মাল লাইফ। পাম্পটা আগে ছেড়ে নিলাম, কেন কারেন্টটা কখন যায় না যায়। ইন্ডাকশানটা মানে সব থেকে কী সমস্যা বলো তো, গরমে যে রান্নাঘরে তাড়াতাড়ি রান্নাবান্না করে নেবো, এই দিকে একটা ওভেন জ্বলছে না, ইন্ডাকশানটা কাজ করছে না, শুধু একটা ওভেনের মধ্যে আমাকে সমস্ত কিছু করতে হবে, তাহলে তো সময়টা বেশি লাগবে। আস্তে আস্তে আর রান্নাঘরে বেশিক্ষণ থাকা মানে, দেখি আমাদেরও তো বললে একটা ইন্ডাকশান কিনেই নাও, এরকম করো। আর এই যে সেদিন গ্যাস সার্ভিসিংয়ের লোক আসলো, ঠিক করে দিয়ে গেল, হঠাৎ কালকে ছোটো বার্নারটা জ্বলতে নিভে গেল। ঠিক আছে, আগে চাটা বসাই, গ্যাসে তো হবে। পাশি ঘরটা ছাদ দিয়ে চলে আসলাম চা করতে, আর ওই যে ইন্ডাকশানে চা করে অভ্যাস, গ্যাসে বসিয়েছি যেন ঠিকমতো হচ্ছেই না। আর হ্যাঁ, অনেকেই মানে যারা আমার পরিবারের সদস্য, ইউটিউব পরিবারের যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো, তারাও নিশ্চয়ই মনের মধ্যে কৌতূহল যে আমি আমার ভাইয়ের ছেলের বিয়েতে কী দিয়েছি। আবার কেউ তো কমেন্ট করছে, একমাত্র ভাইয়ের ছেলের বউ, কথায় তো বলো একমাত্র ভাইয়ের ছেলের বউ, তাহলে কী দিলে, খালি হাতে তো ধেই করে গেলে, আবার নাচানাচি করলে, কই কোন সোনার জিনিস বানিয়েছো সেটাও তো দেখালে না, আদৌ কি দিয়েছো না দাওনি। অনেক রকম কমেন্ট, অনেক রকম মন্তব্য আসছে। হ্যাঁ, সেই বিষয়টা তো বলতেই হবে। সত্যিই তো এত আনন্দ করলাম বিয়েতে, অথচ বৌমাকে কি দিয়েছি না দিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। অবশ্যই করব, কেননা তোমাদের অধিকার আছে জানার। তোমরা যখন বিয়ের ভিডিওগুলো দেখেছো, তাহলে তোমাদের তো জানারও অধিকার আছে যে না, এত ধুমধারাক্কা করে বিয়ে হলো, অথচ মেজো পিসি ছেলের কী দিল। চলো চাটা খেয়ে আসি, কাজ করতে সব বলবো। সবার আগে আরেকটা কথা বলি, কি বলো তো, আচ্ছা পুরো পরিবার একসাথে হয়ে জমজমাটভাবে আনন্দ করা, উল্লাস করা, সেটা কি খারাপ? এই যে আমার ভাইয়ের ছেলে রিসেপশনে, জানো তো, দেখবে কমেন্ট বক্সে মনে এখনও কমেন্টটা রয়েছে, বলছে এই যে সবাই মিলে যে নাচানাচি করেছে, বলে ওটা রিসেপশন হলো নাকি পাড়ার মোড়ের মাথায় নাচানাচি ফাংশান। আচ্ছা, যে কমেন্টটা করেছো তাকে বলছি, কোনো দিন পরিবারকে নিয়ে আনন্দ করতে জেনেছো, দেখেছো না করেছো? মনে হয় করোনি। করলে বলতে না যে ওটা ধেই করে পাড়ার মোড়ের মাথায় নাচ হচ্ছে। না, পুরো পরিবার একসাথে হলে যে কী আনন্দ। আর আমাকে এক বোন বলেছে
যে দিদিভাই তোমরা যেইভাবে আনন্দ করেছো এই গরমে, যার জন্য তোমাদের কুর্নিশ, তোমরা এতটা এনজয় করেছো। ওমা, করবো না বলো তো? নিজেদের আত্মীয়, একমাত্র আমাদের পরিবারে এই প্রথম আমার ভাইয়ের ছেলেটার বিয়ে হলো, সেখানে আনন্দ করব না? তাতে আমরা যে যেরকম খুশি নাচি, আমরা কিন্তু ভদ্রভাবে করে নেচেছে আমাদের পরিবারে। কেউ এমন না যে কোনো খারাপ অবস্থায় নেচেছে, তাতেই হয়ে গেছে পাড়ার মোড়ের মাথায় যেন ফাংশান হচ্ছে, মনে হচ্ছে না রিসেপশন। সত্যি মানে যে কথাটা বলেছে সে মনে হয় পরিবারের বাইরেই থাকে, পরিবারের মধ্যে থাকলে মানে বলতে পারতো না এই ধরনের একটা কথা। আজকে শাড়িগুলো ভাঁজ করে একটু রোদে দিচ্ছি। আর বুঝতেই তো পারছো বিয়েবাড়িটা গেছে, জামা কাপড় ঘরে ভর্তি, সব একবারে গুছিয়ে উঠতে পারবো না। আর এই পিঙ্ক কালারের শাড়িটা কিন্তু আমার দিদি পরেছিল বিয়ের দিন, ওকে দারুণ লেগেছে। আর এই যে চাদরগুলো ভাঁজ করলাম, গতকাল বিকেলবেলায় আমি 3টে চাদর কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। সেগুলোকে আপাতত এর মধ্যে ভরে রাখি, যতটা ফাঁকা করব ততই ভালো। শীতকালে হাতে পায়ের কাছে যতই জামা কাপড় থাক অস্বস্তি লাগে না, গরমে কিন্তু সত্যি খুব অস্বস্তি লাগে। যাক, এখানে এই যে চাদর ঠাদর করে গুছিয়ে নিলাম। তোমাদের অনেকেই আমার বিয়ের ভিডিও দেখে খুব খুশি হয়েছ, অনেকে তো আমার মায়ের কথাও বলেছ যে মাসিমা এই বয়সে এসে এত রান্না বান্না। সত্যি আমার মা কি বলো তো, রান্না করতে ও খেতে খাওয়াতে ভালোবাসে, খেতে না, কারণ আমার মা তো ডায়াবেটিসের পেশেন্ট, তোমরা জানো, কত আর খেতে পারবে, কিন্তু নিজের হাতে খাওয়াতে। তোমরা নিশ্চয়ই দেখেছো বিয়ের সময় মা যেমন রান্নাও করেছে, বিয়ের কদিন পরিবেশনও করেছে নিজের হাতেই। আর এই যে শাড়িটা, এটা মেয়ের বাড়ির থেকে মানে তত্ত্বে দিয়েছে, এক বোন বলেছে দিদিভাই শাড়িটা খুলে দেখাবে। জানো তো এই কালারের শাড়ি আমার এই নিয়ে মনে হয় 7-8টা হবে, কিন্তু তাও আমার এই কালারটা যে এত প্রিয় কি আর বলবো। এই মানে একটু লাইট একটু ডিপ মিলিয়ে এই কালারে বেশ অনেকগুলো শাড়ি আমার। আর শাড়িটা দেখো কি সুন্দর হয়েছে। আমার শাশুড়ি মাকেও শাড়িটা দিয়েছে, সেটা আর তোমাদের খুলে দেখালাম না, সেটা নিচে রয়েছে। আর এখন এই যে এই ঘরে চাদর ঠাদরগুলো তুলে নিচ্ছি। যত ধোয়াধুয়ি করি না কেন সহজেই মনে হয় ধুয়ে কেচে তুলে উঠতে পারবো না, কেননা মানে অনেক কাচাকুচি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমানে কাজ করেই যাচ্ছি। কোনো অনুষ্ঠানে আগেও যেমন কাজ, পরেও তেমন কাজ। অনুষ্ঠানে আগে খালি জড়ো করেছি কি পরে যাব কি পরবো, আর অনুষ্ঠানের পরে সব যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রাখা। ওরে বাবা, কত যে কাজ, কত যে কখন যে কী করবো। আজকে কয়েকটা কাচাকুচি বের করেছি। আর এই ঘরের মানে বিছানার ওপরে তো চাদরগুলো সেদিন বিকেলবেলা, গতকাল বিকেলবেলায় ধুয়ে দিয়েছি বলে শুকিয়ে গেছিলো। আমার বাবুটার যে কি কষ্ট হচ্ছে, ওই যে ঠান্ডা গরমে মানে হচ্ছে ঘাম প্রচণ্ড পরিমাণে, কদিন খাটাখাটনি, তারপরে মাঠে মানে খেলার দিন সারাদিন থাকা। এখন বলছে মা আমার বুক যন্ত্রণা করছে, কফ মনে হয় বসে গেছে বুকে। মানে কি বললাম একবার চল ডাক্তারখানায় গিয়ে দেখাই, কেননা কফটা বসে গেলে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, আবার গরমটা অতিরিক্ত লাগে। কে কথা মানে বললে শুনবে, গিয়ে মার্কেট খুলে বসেছে, চোখ মুখগুলো ফুলে গেছে, কথা বলতে পারছে না। মানে কদিন এই খাটাখাটনিতে ঘাম শরীরে হয়েছে, সেটাকে তো একদমই মানে কোনোভাবে মোছেনি, সেটাই শরীরে বসে গিয়ে মনে হয় এই অবস্থা। ঘরের ছেলে মেয়েদের শরীর খারাপ থাকলে কিন্তু দেখবে মনটা একদমই ভালো লাগে না। এখানে কাজকর্ম করছি ঠিকই, কিন্তু বাবুটার কথা বারবার করে ভাবছি যে ছেলেটার কী কষ্ট হচ্ছে। কিন্তু ওই যে ডাক্তারখানা তো মোটে যেতে চায় না। আর এখানে আজকে ওই যে বললাম না, যতটুকু পারি, একদিনে তো সব কাচতে পারবো না, তা এক বালতি ভিজিয়ে নিলাম। আর মিঠু সমানে লাফালাফি করছে, ও ভাবছে আমি জানি কি খাবার মানে গুছাচ্ছি এখানে বসে। সকালে উঠে তোমাদের বলেছি যে পাম্প ছেড়েছি, ট্যাঙ্কিতে ঠান্ডা জল স্নান করব না। এই যে সব কেচে নিয়েছি, মেলে দিয়ে আসি। আর হলো না, সেই কাচতে গিয়ে জামা কাপড় গুছাতে গিয়ে সে কত টাইম হয়ে গেল। তাও কাঁচা আরও রয়েছে, অনেক রয়েছে। টুকটুক করে এক বালতি করে কেচে দিই, শুকিয়ে যাবে।
কাঁচা মানে যে সার্ফে ভেজানো সেরকম তো নোংরা হয়নি, শুধু ঘামের স্মেলটা রয়েছে, সেই জন্যই একটু সার্ফ দিয়ে ধুয়ে দিলাম। বাবা রোদ দেখো ছাদে, বীভৎস গরম পড়েছে, আর দেখো একটুও হাওয়া নেই। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের আইডিয়াটা ঠিকই, সত্যিই আমি কিছু না দিয়ে চলে এসেছি বাপের বাড়ি থেকে বিয়ে খেয়ে। এটা তো সত্যিই খুব খারাপ, কিন্তু আমি বলতাম না আমি কি দিয়েছি না দিয়েছি। প্রশ্নটা যখন যেদিন থেকে পাকা কথা শুরু হয়েছে সেদিন থেকে পরপর কমেন্ট বক্সে একই প্রশ্ন ঘুরিয়ে ফিরে, কি জিনিস দেবে, গলা না কানের, কই বানালে দেখালে না তো, নাকি দাওনি, না দিয়েই চলে এসছো। বললাম না আমাদের পরিবারের ব্যাপার, এটা যারা বোঝার তারা কিন্তু ঠিক বুঝে গেছো। আমি যখন কয়েকদিন বিয়ের শপিংয়ে মানে এখানে সেখানে দৌড়াচ্ছিলাম, তোমাদের বলেছি যে আমার একটা দায়িত্ব আছে, কিন্তু যারা নাকি গিফট দেখার অপেক্ষায় রয়েছে, বড় বাক্স করে সোনার জিনিস না দিলে তো আমি কোনো গিফট দেইনি। দেখো এখন আবার ইন্ডাকশানটা জ্বলছে, ছেলের ম্যাগিটা করে দিচ্ছি, ও টিফিন খাবে। তা হ্যাঁ, আর যে গিফটটা আমি সবার সামনে আনতে পারিনি তার মানে আমি গিফট দেইনি। কিন্তু আমি বললাম না পরিবারের ব্যাপার, আমি চুপ করে থাকতাম। আর যেহেতু আমার দিকে আঙ্গুলটা তুলেছ, সেই বিষয়টা আমার বিষয়টাই আমি বলি। পরিবারের অন্যান্য সদস্যরা কে কী দিয়েছে আমি কিন্তু এখানে উল্লেখ করব না, কেননা ভিউয়ার্সরা আমার ভিডিও দেখো, তোমরা আমাকে প্রশ্নটা করেছো। আর বলতাম না, কিন্তু এখানে আমার স্বামীকে ছোট করা হচ্ছে যে কিছু দেয়নি। শোনো, বিয়েটা যখন ঠিকঠাক হয়েছে, মেয়ের বাড়িতে যখন অ্যারেঞ্জমেন্ট করবে, তখন মা আর ভাইয়ের ছেলে তারা ভেবেছিল যে বিয়েটা কোনো রকমে করে দেবে। দেখো, ও ভাইয়ের ছেলে সেরকম কিছু বয়স না যে এখন থেকেই ও কাজকর্ম করে টাকা পয়সা জমিয়ে রাখবে ওর বিয়ের জন্য। মাও বয়স্ক মানুষ, গড়িয়াহাটা যা কাজ করে মা ভাইয়ের ছেলে, ওই নিয়ে ওদের সংসার। এছাড়া মেয়েটার পড়াশোনা হেসে খেলে চলে যায়, কিন্তু কিছু টাকা এর মধ্যে খরচা করা। হ্যাঁ, বিয়ের খরচাটা, বিয়ে থেকে তত্ত্ব তো কম না, যাবতীয় কদিনের খাওয়া দাওয়া সমস্ত খরচাটা মা, সাথে ভাইয়ের ছেলেও আছে, কিন্তু ও তো বাচ্চা ছেলে, ও আর কত দিতে পারবে। ওরও তো সংসার, ও তো সংসারে রোজ গাড়ি চালিয়ে কিছু পয়সা দেয়, ও চালায়, মা চালায়, এইভাবে তো চলছে। কেননা ভাই মরার পর আমরা কেউই কোনো দিন ওই বাড়িতে 10 টাকা দিয়েও সাহায্য করতে হয়নি আমাদের, পুরো সংসারটা মা ভাইয়ের ছেলে চালিয়ে গেছে। তা এই প্রথম আমাদের পরিবারের আমাদের ভাই বোনের মধ্যে ভাইয়ের ছেলেটার বিয়ে। সেখানে কোনো রকমে বিয়ে হয়তো বলতে পারতাম যে মা অনুষ্ঠান করো, মা চারদিক থেকে ধার দেনা করে ভাইয়ের ছেলে ওরা করতো, আর ওরা করতো, পরে হয়তো শোধ করে দিত, কিন্তু না, একবারও ছেলেটা বলেনি যে তোমরা অনুষ্ঠান করো। আমরা নিজেরা দায়িত্ব নিলাম আমাদেরও, আর আমি বললাম যে না, আমাদের এই একটা প্রথম অনুষ্ঠান। আর আমার ভাইয়ের না খুব ভরসা ছিল আমাদের দুজনের ওপর। আর এছাড়াও আমার বাবু আর আমাদের অন্যান্য ছেলেরা, ওদের একটাই কথা যে আমার ভাইয়ের ছেলে যেন মনে কষ্ট না পায় যে আমার বাবা নেই বলে এই কাজটা হলো না, আনন্দটা হলো না, করতে পারলাম না। তা সেই কথা চিন্তা ভাবনা করে ভাবলাম ঠিক আছে, গিফট দিলে বৌমা তো আলমারিতে তুলে রেখে দেবে, বরঞ্চ এমন একটা অনুষ্ঠান করি, সবাই মিলে এনজয় করি। পরিবারের অন্যান্য সদস্যরা দিয়েছে, যার যেটুকু সামর্থ্য দিয়েছে, কিন্তু আজকে যেটুকু আমি এর মধ্যে দিয়েছি সেটা না দিলে মনে করো রিসেপশন অনুষ্ঠানটা হয়তো সেই রকমভাবে হতো না। আর ও যদি ওর ভাগ্যে থাকে হতো, কিন্তু আমরা দুজনেই উদ্যোগ নিয়ে এগোলাম। আর বিশেষ করে আমার ছেলে, ও বাবা, ও খুব ভালোবাসে। আর আমার মায়ের মুখের দিকে তাকিয়ে, আমার মা 4টে ছেলে মেয়ে, কাউকে অনুষ্ঠান করে বিয়ে দিতে পারেনি আর্থিক অভাবের জন্য। আর আমরা এমনিও লাভ ম্যারেজ করেছিলাম, লাভ ম্যারেজ করলেও তো অনুষ্ঠান করা হয়, কিন্তু মা পারেনি। তাই মা আমাদের মামাবাড়ির ছেলে মেয়ে সবার বিয়েতে মা গিয়ে সবার এখানে নিমন্ত্রণ খায়, আমরাও যাই। কিন্তু আমাদের পরিবারের এই প্রথম কাজ, মায়েরও তো কত শখ থাকতে পারে। তা ঠিক আছে, মায়ের হচ্ছে একেবারে জীবন ওনার নাতি, তা মায়ের মুখে খুশি আনলাম, ঠিক আছে আমরা এই অনুষ্ঠানটা করি।
মা তো প্রত্যেকটা মুহূর্তে জিজ্ঞাসা করেছে, মনা পারবি তো, পারবি তো, তোরা যে দায়িত্ব নিয়েছিস। বলছে আমি দেখছি চেষ্টা করে আরও কিছু দেওয়া যায় নাকি। আমি বললাম না মা, তুমি তোমার মতো থাকো। তুমি এর জন্য দেখো, মেয়ের বিয়েতে সবাই এগিয়ে আসে, ছেলের বিয়েতে কিন্তু চট করে কেউ এগিয়ে আসে না। আর যে তুমি তোমার মতো থাকো, আমরা দেখি কতটুকু কি করতে পারি। আর আজকে বলতে বাধ্য হচ্ছি, বিয়ের আগে বলতাম, যেদিন থেকে পাকা কথা সেদিন থেকে তোমরা শুরু করেছো। তোমরা না, যারা নাকি ওই যে মানে বোঝে না, তাদের কাছে বড় বাক্স করে গিফট দেওয়ায় গিফট, তাদের উদ্দেশ্যে বলছি। আমি যা দিয়েছি না বৌমাকে, একটা সোনার নেকলেস ভালোভাবে দিতে পারতাম, হয়তো একটা সোনার সেট মানে কানের গলার সেটও দিতে পারতাম, কিন্তু না, আমার ভাইয়ের ছেলে যখন অনেক টাকা রোজগার করবে, ও বৌমাকে অনেক জিনিস বানিয়ে দিতে পারবে। সেই দিনটা ভবিষ্যতে হতেও পারে, কিন্তু বিয়ে যেটা একবার হয়ে যায়, পরে আমার অনুষ্ঠান করে সবাই, সেই দিনটা কি আসে? জীবনে যে দিনটা চলে যায়। তাই সিদ্ধান্ত নিয়ে, খুব দায়িত্ব নিয়ে এই কাজটা এগিয়েছিলাম। আর সেই আনন্দটা ওই পরিবারের সবাইকে দিতে পেরেছি। ভাইয়ের বোর মুখে হাসি, ছেলেটা আনন্দ পেয়েছে, মা খুশি হয়েছে। মা তো অজস্র আশীর্বাদ যে তুই আর আমার হাজব্যান্ডের কথা বলছে, যে ও আমার ছেলের মতো আমার পাশে এসে দাঁড়িয়েছে। আর সব থেকে কি এটাই ভালো লাগছে যে ভাই যে ভরসাটা আমাকে করেছিল, আমি সেটা পালন করতে পেরেছি। ভগবানের কাছে প্রার্থনা করি, ও যা যা ইচ্ছে আমি যেন সেটা পালন করতে পারি। ও যেন ভগবান যেন আমাকে সেই সামর্থ্যটা দেয়, ব্যাস এটাই। আর সেই গিফটটা আমি তোমাদের দেখাতে পারিনি, জাস্ট আমি দেওয়ার মধ্যে বৌমাকে একটা লজ্জাবস্ত্র দিয়েছি। এছাড়া সত্যি আমি কিছু দিতে পারিনি গো, আমার সামর্থ্যতে কুলায়নি। ওই অ্যামাউন্টটা দেওয়ার পর তোমরা তো জানো আমি ঘর রং করব বলে এগিয়েছিলাম। যেই বিয়েটা ঠিক হয়ে গেল, আমি ঘরের রং করাও বন্ধ করে দিলাম, যে আগে দায়িত্ব পালন করি, রংটা পরে করব। তাই এখানে অনেক কথা বলেছি তোমাদের সাথে, রান্না বান্না করছি। এই দেখো, এখানে পটলের তরকারি করেছি, বেশ একটু নারকেল ছিল, শুকনো নারকেল ঘষে দিয়ে পটল করেছি। কদিন ধরে যেই পরিমাণে মাছ মাংস খাওয়া হয়েছে, আজকে আর ভাল লাগছে না। আর বাবুর জন্য একটু পনির ছিল, ভাবলাম একটু চিলি পনির করে দিই। আর পনির খেতে না ও খুব একটা ভালোবাসে না, আর এর মধ্যে এমন মানে শরীরটাও সেরকম ভালো না। কিন্তু আমি ভাবলাম কি যে আজকে তো চিকেন মাছ কিছুই খেতে চাইছে না, পনিরটা করে দিই। করেছিলাম শখ করে, কিন্তু সেই পনির দিয়ে এক গালও ভাত খায়নি। পনিরটা চাপ দিয়ে বলছে, ও মা পনিরটা কেমন শক্ত শক্ত। আমি বললাম বাবা আমি তো কি সুন্দর করে মেখে রান্না করলাম, কিন্তু ওই যে বললাম না পনির দেখবে আমাদের ঘরে খুব একটা হয় না। তা ভাবলাম কি যে কী দেবো ছেলেটার সর্দির মুখ, তা সেই ভাবনা চিন্তা করেই ওর জন্য পনিরটুকু করেছিলাম। আর পটলের তরকারি করলাম দেখলে ঠিকই, আম দিয়ে ডাল করেছিলাম, উচ্ছে ভাজা করেছিলাম। গরমের মধ্যে তেঁতো আর টকই ভালো লাগে। এই যে পনির দিয়ে চিলি পনির। সময় আমার বাবু এই টাইমে শুয়ে পড়ে না, আজকে আর পাচ্ছে না, শুয়ে পড়েছে, মার্কেটও দেখছে না, সকাল থেকে যাওয়া দেখছে। শরীর তো না, শরীরে কতটা জোর খাটাবে। এখন বলছে মা আমি একটু 1 ঘন্টা ঘুমিয়ে নিয়ে আনছি, চা ঘুমা। এই সস মানে চিলি পনিরটার মধ্যে একটুখানি টমেটো সস দিয়ে দেবো, ব্যাস নামিয়ে দেবো। ছেলে মেয়ের শরীর খারাপ থাকলে না ভালো লাগে না। এখন যাবো ছাদে, জামা কাপড়গুলো নিয়ে আসি। আর তোমাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছো নিশ্চয়ই, কারণ আমি কাজ করতে করতে বললাম যে নতুন বউকে কী দিয়েছি। আমি নতুন বউকে মানে আমার সাধ্য মতো একটা তাঁতের শাড়ি দিয়েছি, যেটা নাকি ওকে আমি দিয়েছি। এছাড়া বুঝতেই তো পারছো আর আমার দেওয়ার সামর্থ্য হলো না। এই আমি চাই সবার মুখে হাসি, সবাই আনন্দ করুক, যার জন্য এই সিদ্ধান্তটা নিয়েছিলাম। কমেন্ট করো যেটা করেছি সেটা কি ভুল করেছি না ঠিক করেছি। ঠিক আছে, যাই ছাদে, যাই গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসি। রান্নাঘর পরিষ্কার করব, আসি আগে ছাদের থেকে। সব ঢাকা ঢুকা আছে, এদিকে সব ছড়ানো ছিটানো আছে।
জুতো পায়ে নিয়ে যাই, ছাদে তো প্রচণ্ড গরম। বাবা রে, ওখানে থেকে রোদের ফুলকি এখানে আসছে। ভাজা পোড়া হয়ে গেছে বাবা, তুলে নিই জামা কাপড়। এগুলোর থেকে তাপ, এগুলো গায়ে নিয়েছে, সেগুলোর থেকে তাপ আমার শরীরে বেরোচ্ছে, পুরো তাপটাই যেন। বাবা বাবা, ছেলেটা অঘরে ঘুমাচ্ছে খাটের পাশে ফোন রেখে, আমি ফোন নিয়ে চলে আসলাম। কেন বলো তো, এই ফোন ফোন করে ও ফোন করে, ব্যাসগুলো ওই দেখো ফোন কে করেছে, দূর থাক, কাপড়গুলো তো পুরো খেলি না। গ্যাস ওভেন পরিষ্কার করে কড়াই টড়াই মাজা হয়ে গেছিলো। তার ছেলেকে খেতে দিলাম, পনিরটা দিয়েও খাবে না, বলে শক্ত শক্ত পনির, মা আমাকে পাঁপড় ভেজে দাও, ডাল দিয়ে খাবো। এই যে পাঁপড় ভাজলাম কড়াইয়ের মধ্যে, আবার তেল দিয়ে, আর কড়াইটা মাজলাম না ঘরে, এটা দিয়ে ঢেকে রাখি। এখন ফ্লোরটা মুছে নেবো, আমারও খাওয়া হয়ে গেছে। বিয়েবাড়ির ধকল এখনও যেন কাটছে না, মনে হয় যেখানে বসছি সেখানেই ঝিমোচ্ছি। কিন্তু কি বলো, সংসারের তো কাজকর্ম, তাই না? আর এই যে ঘরটা মুছে ব্যাস, মোটামুটি এই বেলার মতো কাজ শেষ। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই বলবে যে দিদিভাই সব কমেন্টের রিপ্লাই দিও না, কিন্তু না, এই যে এত বড় বিয়েটা গেল অনুষ্ঠান করে, সবারই একটু না একটু মনের মধ্যে কৌতূহল হতেই পারে, কারণ আমি আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করি, প্রত্যেক দিন আমার সাথে যে ঘটনা ঘটে শেয়ার করি। তা তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকতে পারে, সত্যিই তো আমি আমার ভাইয়ের ছেলের বিয়েতে কী দিলাম, যেটা দিয়েছি তোমাদের কাছে সেটা কি মনে হয়েছে যে না ওটা গিফটের থেকে আমার তো মনে হয়েছে সবার মুখে হাসিটাই হচ্ছে আমার কাছে সব থেকে বেশি বড়, আর সবাইকে আনন্দ দিতে পারাটা। ঠিক আছে বন্ধুরা, রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থেকো। বিয়েবাড়ি ভিডিও নেই তো কী হয়েছে, আমার কাজকর্ম দেখবে। রাখছি, ভালো থেকো, টাটা।